দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আমাটি ভেপুর একটি নতুন অধ্যায়, এই নিশ্চিন্দিপুর, এই অধ্যায়টি নিয়ে আজ আমরা আলোচনা করব। সর্বজয়া এবং হরিহর দুজন মিলে রাতে গল্প করছিল, মানে তারা সংকল্প করছিল যে এই পাড়ায় তারা আর থাকবে না, তারা সবাই মিলে কাশি চলে যাবে। অপু একটা সাইডে শুয়েছিল। উনাদের মানে তার বাবা এবং মায়ের মনে হয়েছিল যে অপু হয়তোবা ঘুমিয়ে গিয়েছে, কিন্তু অপু ঘুমোয়নি। তার বাবা এবং মায়ের কথা সে চুপ করে শুয়ে থেকে শুনছিল। এদেশে থাকার চেয়ে, মানে এদেশে বলতে এই গ্রামে থাকার চেয়ে কাশি গিয়ে বসবাস করা অনেক সহজ এবং সেখানে অনেক কিছু সহজলভ্য, মানে তুমি হাতের কাছে যে কোনো জিনিস চট করে পেয়ে যাবে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল এই পাড়ায় বা এই দেশে আর তারা থাকবে না। অপুর বাবা হরিহর অল্প বয়সে অনেক দিন ছিল কাশিতে, মানে তিনি কাশিতে যখন ছিলেন সেখানে অনেক বন্ধুদের সাথে তার পরিচয় হয়েছিল, মানে তিনি কয়েকজন ব্যক্তিকে সেখানে চেনেন। কাজেই তাদের থাকা খাওয়া সেগুলিতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, এটি হরিহর তার স্ত্রীকে জানিয়েছিল। আসলে কাশিতে জিনিসপত্র অনেক সস্তা, আর তাছাড়াও ওই দেশে মানে সোনার দেশে হরিহর বলেছিল সেখানে কোনো দুঃখ দুর্দশা ইত্যাদি থাকবে না। আর এদেশে তাদের 12 মাস দুঃখ লেগেই আছে। সেই মনের কষ্টে আরো তারা এই দেশ ছেড়ে চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। এইসব কথা শোনার পর সর্বজয়া তো ভীষণ যাবার জন্য আগ্রহী হয়, তার মানে সে পারলে পরে আজকেই চলে যায়। তার ধৈর্য আর সইছিল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল বৈশাখ মাসের শেষের দিকে তারা কাশী চলে যাবে। হরিহর তার বসত বাড়ি ছেড়ে যাবে বলে যেহেতু স্থির করেই ফেলেছে, তাই যে সমস্ত জিনিসপত্র টেনে নিয়ে যাওয়া যাবে না, তার মানে খুচরো যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো বিক্রি করে দেওয়া মনস্থ করলো এবং সে অনেক কিছুই বিক্রি করে দিল। তার যা কিছু ছোট ছোট ধার দেনা ছিল সেগুলি সে বিক্রি করে শোধ করে দিল। এরপর মানে এছাড়াও তো কিছু বড় বড় জিনিস থাকেই। ধরো একটা কাঁঠাল কাঠের তক্তাপোষ ছিল, সেটি ছোট ছোট অনেকগুলি পিঁড়ি ছিল সেগুলি, এছাড়াও গৃহস্থালির আরো বিভিন্ন জিনিস। বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকেরা বা পাড়ার লোকেরাও এসে খুবই সস্তা দামে, কারণ জানে যে এটা তাকে বিক্রি করতেই হবে, কেউ সেভাবে সঠিক মূল্যে কেনেনি, বেশিরভাগই সস্তা দামে সেই জিনিসপত্রগুলো কিনে নিল হরিহরের কাছ থেকে। গ্রামের কয়েকজন মুরব্বী এই খবর পেয়ে এসে হরিহরকে বোঝানোর চেষ্টা করলো যে দেখো, তুমি নিশ্চিন্দপুরে যে হারে সস্তা দুধ এবং মাছ পাবে সেটি তুমি অন্য কোথাও পাবে না। কাজেই নিশ্চিন্দপুরে তুমি থেকে যাও, এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত তুমি করো না, কারণ এখানে অল্প পয়সায় সংসার চলে যায়। মুরব্বীরা অনেক বোঝানোর পরেও হরিহর কিন্তু বুঝলেন না। তিনি যাবার সিদ্ধান্ত যেহেতু করেছিলেন, তিনি যাবেন বলেই ঠিক করলো। একদিন রাজকৃষ্ণ পালিত এসেছিল তাদের বাড়িতে স্ত্রীর সাবিত্রী পূজার ব্রত উপলক্ষে নেমন্তন্ন করার জন্য। তিনি এসে যখন শুনলেন যে হরিহর এই গ্রাম থেকে চলে যাচ্ছে, একমাত্র তিনি বললেন ঠিকই তো, যাবে না তো কি করবে, এই গ্রামে আছেই বা কি। তিনি বললেন এই জায়গায় মানে একটি জায়গায় কাদার মধ্যে তুমি পড়ে থেকে কি লাভ, তোমার মানসিকতা ছোটই থেকে যাবে, তোমার বড় হবার কখনো ইচ্ছাই জাগবে না। তার মানে এখানে থাকলে পরে তোমার মানসিকতা ছোটই থেকেই যাবে। আসলে রাজকৃষ্ণ পালিত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, তো তার ঘুরে ঘুরে বিভিন্ন দেশে একটা ঘোরার নেশা তৈরি হয়ে গিয়েছে। তিনি হরিহরকে বলেও গেলেন যে দেখি এবার যদি ভগবান টানে চন্দ্রনাথটা এবার
সেরেই আসবো। রানু যখন কথাটা শুনলো যে অপুরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, দৌড়ে এসে অপুকে জিজ্ঞেস করলো, কিরে তোরা বলে গ্রাম ছেড়ে চলে যাবি? অপু বলল, হ্যাঁ সত্যি তো রানু দিদি, আমরা গ্রাম ছেড়ে চলে যাব। আমাদের এখানে আর থাকা হবে না। আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি মাকে গিয়ে জিজ্ঞেস করো। তবুও রানু যেন বিশ্বাসই করছিল না অপুর কথা। শেষে সর্বজয়া তাকে সব কথা বুঝিয়ে বলায় অবশেষে রানু তার কথা বিশ্বাস করে। সে বলে, অপু তোরা কবে যাবি এই পাড়া থেকে? অপু বলে, এই বুধবারের পরের বুধবার। রানু এ কথা শুনে তার যেন চোখে জল চলে আসে। সে অপুকে বলে, তোরা কি আর এই গ্রামে কখনোই আসবি না? অপু বলে, ধুর, তাই হয় নাকি? যেখানে আমরা ছোট থেকে মানুষ, যেখানকার নদী মাঠ ঘাটের সাথে আমার নারীর সম্বন্ধ লেগে আছে, সেখানে না আসলে কি পারা যায়? অপু এ কথাও বলে রানুকে যে, দেখো আমার তো যাবার ইচ্ছা নেই, কিন্তু বাবার মন, বাবা আর এ পাড়ায় থাকতেই চায় না। এখানে আমাদের সংসার চলছে না, তাই আমরা বাধ্য হয়েই অন্য দেশে চলে যাচ্ছি। স্নানের ঘাটে পটুর সাথে অপুর অনেক কথা হলো। আসলে পটুও জানতো না যে অপুরা চলে যাচ্ছে। পটু অপুর কাছ থেকে যাবার কথা শুনে তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। পটু ম্লান মুখে বা মন খারাপ করে বলল, তোর জন্য আমি এই শ্যাওলা জলে নেমে কত কষ্ট করে কোট কাটলাম জানিস, আর তুই একদিনও মাছ না ধরে এখান থেকে চলে যাবি? সেই বছর রামনবমী, গোষ্ঠবিহার, দোল ইত্যাদি যা যা অনুষ্ঠান হয় সব পর পর একসাথে পড়ল। তবুও এত অনুষ্ঠান, কিন্তু অপুর মনে সেই আনন্দটা দেখা গেল না। আনন্দ থাকবে কি করে? আসলে তার দিদির সাথে অপু এর আগের বছরগুলিতে একসাথে ঘুম ভাঙতো তাদের, তারা দৌড়ে যেত, দৌড়ে গিয়ে খেলা করত। এবার তো অপু একা, তার মন আর কিছুতেই ভালো লাগছিল না। চড়কের দিন গ্রামের যে আতুরি বুড়ি ছিল, সেই আতুরি বুড়ি মারা গেল। যে মাঠটাতে নতুনভাবে চড়কের মেলা বসে, সেই মাঠটির এক পাশে ছিল আতুরি বুড়ির সেই কোঠা বাড়িটা। আতুরি বুড়ি মারা যাবার পর সেই আতুরি বুড়ির বাড়ির পাশে অনেক লোকের সমাগম হলো। মানে সবাই মিলে আতুরি বুড়ির সেই মৃত্যুর পর সেই জায়গাটা দেখতে গেল। একদিন এই আতুরি বুড়ির বাড়ির সামনে হঠাৎ অপু গিয়ে দাঁড়িয়ে পড়েছিল এবং আতুরি বুড়িকে দেখে মাঠ ঘাট ইত্যাদি ফাটিয়ে অপু দৌড় মেরেছিল। এ কথা ভাবলেও যেন অপুর এখন হাসি পায়। আসলে অপুর মনে হলো যে আতুরি বুড়ি আসলে কোনো ডাইনি নয়, রাক্ষসী নয়, কিচ্ছু নয়, সাধারণ একটা মানবী। আসলে তার এই ইহজগতে বা সংসারে কোনো ছেলে নেই, মেয়ে নেই, বর নেই, মানে কোনো আত্মীয় স্বজন কেউ নেই। একা একা মাঠের ধারে পড়ে থাকতো। কোনো লোকজন তার সাথে মেলামেশা করতো না। এছাড়াও যেহেতু তিনি বৃদ্ধ ছিলেন, তাই তার নামে বিভিন্ন লোক নানা রকম গল্প ছড়িয়ে বেড়াতেন। মানে তার নামে বিভিন্ন গল্প প্রচারিত ছিল। এবং এই আতুরি বুড়িকে অপু প্রথমেও ডাইনি রাক্ষসী ইত্যাদি ভাবলেও এখন তার মনে সে কথা পরিবর্তিত হয়ে যায়। তার মানে অপু বুঝতে পারে যে এই আতুরি বুড়ি আসলে কোনো রাক্ষসী নয়। পাঁচু নামের একটি ছেলে, সে জেলের ছেলে, সে আতুরি বুড়ির বাড়ির ভিতরে ঢুকলো এবং একটি হাঁড়ি বাইরে বের করে নিয়ে আসলো এবং হাঁড়িটিকে উল্টে তারা দেখলো সেই হাঁড়ির মধ্যে অনেক আমচুর জমা করা আছে। আসলে আতুরি বুড়ি আমচুর দিতেন, মানে আমগুলি শুকিয়ে রাখতেন, আচার তৈরি করতেন এবং তিনি সেগুলো হাটে, মেলায় ইত্যাদি জায়গায় বিক্রি করতেন। এভাবেই তার সংসার চলতো। আতুরি বুড়ি যে আমচুর বা আমশি বিক্রি করে সংসার চালাতেন, এটি অপু জানতে পারে
কারণ একটি মেলায় আতুরি বুড়িকে তিনি এই আমশি বিক্রি করতে দেখেছিলেন। এবছরের চড়ক পূজাটা অপুর যেন কেমন ফাঁকা ফাঁকা বোধ হতে লাগলো। এর আগের বছর তার দিদি চড়ক পূজার দিন একটি পট কিনেছিল। সেই পট কিনে তার দিদি কি যে আনন্দ করেছিল অপু তা দেখেছে। মনে আছে সেদিন দিদির সাথে অপুর সকালবেলা একটু তর্ক লেগেছিল, কারণ তার দিদি তাকে পয়সা দিয়ে বলেছিল, অপু মেলাতে গিয়ে এই যে তোকে পয়সাটি দিলাম, এই পয়সাটি দিয়ে একটি সীতাহরণের পট নিয়ে আসবি। যেহেতু তার দিদির সাথে তার ঝগড়া বেঁধেছিল, তাই সে সীতাহরণের পট আনতে রাজি ছিল না। অপু বলেছিল, আচ্ছা সীতাহরণের পট কেন, রাম রাবণের যুদ্ধের পট আমি আনবো না কেন? তার দিদি সেটি শুনে জানায় যে তোর খালি যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ ছাড়া কি অন্য কিছু মাথায় আসে না? কোনো দেব দেবতার পট তোর কি পছন্দ হয় না? আসলে কি বলতো, অপুর তার দিদির এই যে শিল্প অনুভূতির যে একটি পরিচয়, সেই পরিচয়টি কখনোই ভালো লাগেনি। তাদের বেড়ার গায়ে রাংচিতা ফুল লাল হয়ে যখন ফুটে উঠত, এছাড়াও ওর কমলি ফুল যখন ফুটে উঠত, অপুর দিদির জন্য ভীষণ মন খারাপ করত। অপুর বারবার যেন মনে হয় এই যে ফুলগুলি ফুটেছে, যার কাছে গিয়ে বললে যে ভীষণ আনন্দ পেত এবং বলতো চল তো কোথায় ফুল ফুটেছে গিয়ে দেখে আসি, সেই ব্যক্তিটি এখন কত দূর চলে গেছে তা অপু জানে না। তার দিদির সঙ্গে যে সমস্ত খেলা অপু প্রথম জীবনে খেলেছিল, মানে তার দিদি বেঁচে থাকার সময় খেলেছিল, সেই খেলাগুলি কি আর অপু কখনো খেলতে পারবে? এটি তার বারবার মনে হতে থাকলো। চড়ক দেখে গ্রামের বিভিন্ন ছেলে মেয়েরা, মানে যার যেখানে বাড়ি, সেই বাড়িতে নতুন নতুন জামা কাপড় পরে সবাই ফিরে আসছিল। ছেলের দল বাঁশি বাজাতে বাজাতে যেন বাড়ি থেকে ফিরছিল। এছাড়াও এবছরের মেলাতে, গোষ্ঠবিহারের যে মেলা বসেছিল, সেই মেলাতে 4-5 ক্রোশ দূর থেকেও লোক এসেছিল ঘুরতে। শোলার পাখি, কাঠের পুতুল, বিভিন্ন রঙের পাখা, রং করা হাড়ি, ছোবা ইত্যাদি বিভিন্ন লোকের কাছে বিভিন্ন জিনিস ছিল, মানে সবাই এগুলি কিনে বাড়ি নিয়ে যাচ্ছিল। চিনিবাস বৈষ্ণবের মেলায় যে বেগুনি, ফুল্লুরি ইত্যাদি হয়, যেগুলো ভাজাপোড়া, সেই ভাজাপোড়ার দোকান দিয়েছিল। এই চিনিবাস অপুদের বাড়িতে তার সামনে দিয়ে মুড়ি মুড়কি ইত্যাদি বিক্রি করতো একটি সময়। অপু তার কাছ থেকে 2 পয়সার তেলে ভাজা কিনে বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। বাড়িতে ফিরে যেতে যেতে তার মনে হতে থাকে, আচ্ছা তারা যেই দেশে গিয়ে উঠবে বা যেই দেশে চলে যাচ্ছে, সেই দেশে কি এরকম গোষ্ঠবিহারের মেলা হয়? যদি সেই নতুন দেশে চড়কের মেলা না হয়ে থাকে, তাহলে অপু তার বাবাকে বলবে যে বাবা, আমাকে তুমি নিশ্চিন্দিপুর নিয়ে চলো চড়কের দিনগুলোতে, আমরা 2টা দিন খুড়িমার বাড়িতেই থেকে যাব, তারপর আবার এই দেশে ফিরে চলে আসব। আর চড়ক পূজা যখন শেষ হয়ে গেল, মানে সে বছর, তারপর থেকেই হরিহরদের সব জিনিসপত্র গোছানো শুরু হয়ে গেল। পরের দিন থেকেই তাদের জিনিসপত্র যেহেতু গোছানো শুরু হয়ে গেল, তাই তাদের যাত্রার সময় হয়ে এসেছে এটি বলা যায়। সর্বজয়া একদিন সন্ধ্যাবেলা পরোটা ভেজে দিল অপুকে গরম গরম। নীলমণি জ্যাঠার ভিটেতে যে নারকেল গাছটি ছিল, সেই নারকেল গাছের মাথায় যে ডগাগুলি রয়েছে, সেই ডগাগুলিতে রৌদ্র পড়ে চকচক করছিল। অপুর সেই রৌদ্রটি দেখে মন বিষণ্ণ হয়ে গেল। এতদিন নতুন দেশে যাবার জন্য
অপুর যে উৎকণ্ঠা ছিল, যে উৎসাহ ছিল, দিন যত গড়িয়ে আসছে, মানে দু একদিনের মধ্যেই তাদের গমন, অপুর মনটা ততটাই খারাপ হতে লাগলো এই নিশ্চিন্তপুরের জন্য। তাদের এই বাড়িঘর, এই যে সলতেখাগির বাগান, এছাড়াও আম বাগান, দিদির সাথে সেই চড়ুই ভাতি করার যে আনন্দ, সব কিছুই অপুর মনে যেন বিষাদ হয়ে বাঁচতে লাগলো। অপুদের বাড়ির পাশে যে নারকেল গাছটি রয়েছে, তারা যেই নতুন দেশে গিয়ে উঠবে, সেখানেও কি এমন নারকেল গাছ থাকবে? যেই নারকেল গাছটিকে দেখে অপু ছোট থেকে বড় হলো, যার পাতাগুলিতে রৌদ্রু চিকচিক করে পড়াতে অপুর মন ভীষণ ভালো লাগতো, সেরকম নারকেল গাছ কি আর অপু নতুন দেশে পাবে? ফুটফুটে জ্যোৎস্না রাত্রে বসে অপু তার দিদির সাথে 10-25 কতবার খেলেছে। এই আনন্দটা সে তো আর নতুন জায়গায় গিয়ে পাবে না। কতবার মনে হয়েছে কি সুন্দর এই নিশ্চিন্তপুর দেশটি, এই নিশ্চিন্তপুর গ্রামের যে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্য তো অপু অন্য কোথাও গিয়ে পাবে না। অন্য কোনো জায়গায় গেলে কি অপু এই রেল খেলা, মাছ ধরা, সাঁতার কাটা, নদীতে গিয়ে লাফানো, আম কুড়ানো ইত্যাদি জিনিস সে কি আর করতে পারবে? কদমতলায় শাওরের ঘাটের মতো ঘাট কি সে দেশে আছে? সে দেশে কি রানু দিদি আছে? সোনা ডাঙ্গার মাঠ কি সেই দেশে আছে? আশা করছে অপু হয়তোবা সেখানে কিছুই নেই, মানে আশা বলাটা ভুল হবে, অপুর মনে হয়েছে সেখানে কিছুই নেই। তো যদি সেখানে কিছু নাই বা থাকে, তাহলে কেন শুধু শুধু সেই জায়গায় যাওয়া? আমরা তো এখানেই ভালো ছিলাম। নিশ্চিন্তপুর ছেড়ে যাওয়ার মনস্থ তার বাবা কেন করলো, এটা অপুর বারবার মনে হতে থাকলো। দেখো, এ পর্যন্তই ছিল এই পর্বের আলোচনা, এই নিশ্চিন্তপুর, এই যে পর্বটি। আর একটি মাত্র পর্ব আছে মনে পড়ে, সেই পর্বটি এই আমাটি ভেপুর শেষ অধ্যায়। যাই হোক, আজকের অধ্যায়টি এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব।